হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব জিকে সেট নাম্বার 7, যা পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ সফলভাবে মহাকাশযান অবতরণ বা সফট ল্যান্ডিং করেছে? দেখো, ল্যান্ডিংটা সফট করেছে কিন্তু, হ্যাঁ। কোন দেশ? আমেরিকা, রাশিয়া, চীন না ভারত? কোনটা হয়ে যাবে উত্তর? দেখো, উত্তর হয়ে যাবে আমাদের ভারত। অপশন ডি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, ভারতের ইসরো 23 আগস্ট 2023 তারিখে চন্দ্রযান-3 মহাকাশযানটিকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করায়। দেখো, প্রত্যেক দিনের মতো প্রতিটা পয়েন্ট কিন্তু মনোযোগ দিয়ে দেখো। তাহলে কত তারিখ? 23 আগস্ট 2023 চন্দ্রযান-3 মহাকাশযানটিকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করায়, প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরু। ঠিক আছে। চাঁদের যে সুনির্দিষ্ট বিন্দুতে চন্দ্রযান-3 অবতরণ করেছিল ভারতের প্রধানমন্ত্রী সেটির নামকরণ করেছেন শিবশক্তি পয়েন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে এবং এসছেও প্রচুর পরীক্ষাতে। তাহলে যেই পয়েন্টে সফট ল্যান্ডিং করেছিল চন্দ্রযান-3, সেই পয়েন্টটার নাম কি? শিবশক্তি পয়েন্ট। নেক্সট, এই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর 23 আগস্ট দিনটিকে ভারতের জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। তাহলে দেখো, এক একটা পয়েন্ট, এক একটা প্রশ্ন। বোঝা গেল? নেক্সট, আয়তনের দিক থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এটা কিসে এসেছিল? ফুডে আসা কোশ্চেন। ঠিক আছে, 16 মার্চ 2024-এ ফুডে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নতে এই প্রশ্নটা এসছে। কোনটা হয়ে যাবে? বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা না পশ্চিম মেদিনীপুর? কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? দেখো, দক্ষিণ 24 পরগনা জেলাটি শুধু আয়তনের দিক থেকেই পশ্চিমবঙ্গের বৃহত্তম নয়, এখানে এশিয়ার বৃহত্তম ও ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কোন জেলায় সুন্দরবন অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো উত্তর 24 পরগনা। তাহলে আয়তনের বিচারে বা ক্ষেত্রফলের বিচারে আর জনসংখ্যার বিচারে আলাদা। এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। কোনটা? উত্তর 24 পরগনা, জনসংখ্যার বিচারে। আর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। এই প্রশ্নটাও পরীক্ষায় এসছে। বোঝা গেল? কোশ্চেন রিলে দেখো, আমরা কোশ্চেন প্রথমে করব, কোশ্চেন রিলেটেড বাকি সমস্ত পয়েন্ট আমরা আলোচনা করব, যেখান থেকে আমাদের অনেক প্রশ্ন কভার হয়ে যাবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের অধীনে অর্থবিল বা মানি বিলের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া আছে? এটা ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন। অনুচ্ছেদ 110, অনুচ্ছেদ 112, অনুচ্ছেদ 280 নাকি 360? কোনটা হয়ে যাবে উত্তর? মানি বিলের কথা কোথায় আছে? সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া আছে মানি বিলের কথা, অনুচ্ছেদ 110। অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অনুচ্ছেদ 110। কোনো সাধারণ বিল অর্থ বিল কিনা তা চূড়ান্ত করার একমাত্র ও একছত্র সাংবিধানিক ক্ষমতা রয়েছে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের হাতে। এইগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে। পয়েন্টগুলো কিন্তু আমি বাছাই করা পয়েন্টগুলো এখানে লিখেছি। অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই প্রথমে পেশ করা যায়। রাজ্যসভা এটিকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। বোঝা গেল? কতদিন পর্যন্ত আটকে রাখতে পারে? 14 দিন। কিন্তু পেশ করা যায় কোথায়? মানি বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়। অনুচ্ছেদ 112-তে কেন্দ্রীয় বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতির উল্লেখ রয়েছে। তাহলে বাজেট কোন আর্টিকেলে রয়েছে? যদি বলে কোন আর্টিকেলে বাজেটের কথা উল্লেখ আছে, অনুচ্ছেদ 112, মানি বিল 110। বোঝা গেল? নেক্সট, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন ও নিউট্রনের কণা দুটিকে
কোন শক্তিশালী বল বা ফোর্স একসাথে ধরে রাখে? এটা রেলে আসা কোশ্চেন। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, তীব্র নিউক্লিয় বল না দুর্বল নিউক্লিয় বল? কে ধরে রাখে? কোন শক্তি ধরে রাখে বলো? কোনটা ধরে রাখে? তীব্র নিউক্লিয় বল। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নগুলো বাছাই করা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে বেছে এই সেটগুলো আমি তৈরি করি। তাহলে মনোযোগ সহকারে দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। তীব্র নিউক্লিয় বল হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ভৌত বল, যা সমধর্মী আধান বা পজিটিভ চার্জ যুক্ত প্রোটনগুলোকে বিকর্ষণ হওয়া থেকে আটকে নিউক্লিয়াসের ভেতরে ধরে রাখে। বোঝা গেল? দেখো, একটা পজিটিভ আয়ন মানে কি? নিউক্লিয়াসের ভেতরে কি রয়েছে? সব পজিটিভ। পজিটিভ আয়ন যদি থাকে, পজিটিভ আর কে রয়েছে? নিউট্রালে কে রয়েছে? নিউট্রন, তাই তো? নিউট্রন, ও তো নিউট্রাল। কিন্তু এই পজিটিভ আয়ন তো তুমি নিউক্লিয়াসের ভেতরে রাখতে পারা যায় কি বলো? এটা তো বিকর্ষণ করবে। কিন্তু বিকর্ষণের পক্ষেও বিকর্ষণকে ওভারটেক করেও এগুলোকে আটকে রেখেছে প্রচন্ড একটা তীব্র বল। কি বল? নিউক্লিয় বল। সেটাকে আটকে রেখেছে কার মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। বোঝা গেল? এর পাল্লা বা রেঞ্জ অত্যন্ত কম হয় পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান। দেখো, অন্যদিকে মহাকর্ষ বল হলো প্রাকৃতিক সবচেয়ে দুর্বলতম বল সব থেকে। কোনটা? মহাকর্ষীয় বল। কোনটা? ধরো তোমাকে পৃথিবীর দিকে টানছে, কোন একটা বস্তু পৃথিবীর দিকে টানছে, সেগুলো হচ্ছে গিয়ে সব গ্র্যাভিটেশনাল ফোর্স। বোঝা গেল? ধরো তুমি একটা পেনকে ছেড়ে দিলে, পড়ে গেল, যে নিচে পড়ে গেল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়। নেক্সট দেখো, কম্পিউটার নেটওয়ার্কের পরিভাষায় আইপি অ্যাড্রেসের পুরো কথাটা কি? মানে আইপির ফুল ফর্ম তোমাকে জানতে চেয়েছে। রেলে আসা কোশ্চেন, এনটিপিসিতে এসছে। ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেল প্রসেস না ইনফরমেশন প্রোটোকল না ইনস্ট্যান্ট পাথওয়ে? কোনটা হয়ে যাবে উত্তর বলো? কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে উত্তর, ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস। প্রত্যেক দিন কিন্তু কম্পিউটার থেকে আমি একটা কোশ্চেন আনার চেষ্টা করছি। যত সিলেবাসে যা আছে, সিলেবাসের প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করছি। সায়েন্স, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান। ওকে, নেক্সট। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট বা কোনো স্থানীয় নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারের বা ডিভাইসের একটি সুনির্দিষ্ট বা অনন্য সংখ্যামূলক ঠিকানা। ওকে, আইপি অ্যাড্রেস। বর্তমানে আইপি অ্যাড্রেসের দুটি সংস্করণ ব্যবহৃত হয়। IPv4 যা 32 বিটের হয়, আর IPv6 128 বিটের হয়। প্রশ্ন এটাও আসে, IPv4 কত বিটের হয়? 32। আর IPv6 128 বিটের হয়। প্রশ্ন আসে। ইন্টারনেট ডেটা আদান প্রদানের প্রধান প্রোটোকল জোড়াকে বলা হয় টিসিপি বা আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। মনে রাখবে প্রতিটা পয়েন্ট। ভারতের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ কোন প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত হয়েছে? ভারতের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটা কোন দেশের সঙ্গে সব থেকে বেশি টাচে আছে, এটাই জিজ্ঞাসা করেছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে বাংলাদেশ। কি হয়ে যাবে উত্তর? বাংলাদেশ। নেক্সট। ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমানা দৈর্ঘ্য প্রায় 4096, প্রায়, এটাই আসে পরীক্ষায়, 4096 কিলোমিটার প্রায় টাচে রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমানা, যা ভারতের মোট আন্তর্জাতিক সীমানার বৃহত্তম অংশ। বোঝা গেল? ভারতের 5টি রাজ্য, কোন কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বাংলাদেশের সীমানা স্পর্শ করে আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম। প্রতিটা পয়েন্ট মনে রাখবে। ভারতের সাথে ক্ষুদ্রতম আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে আফগানিস্তান। কার? আফগানিস্তান। তাহলে সব থেকে বেশি কে? বাংলাদেশ। কত? 4096। সব থেকে কম কে আছে? আফগানিস্তান, মাত্র 106 কিলোমিটার। এই কিলোমিটারগুলো মনে রাখবে, ঠিক আছে? যা পিওকে বা পোক মানে পিওকে, হ্যাঁ, অঞ্চলে অবস্থিত। বোঝা গেল? নেক্সট, পাক অকুপাইড কাশ্মীর, ঠিক আছে। বাংলাদেশের মেরুদণ্ড বা পিঠের, সরি, বাংলাদেশ নয়, মানবদেহের মেরুদণ্ড বা পিঠের হাড়ের চিকিৎসার জন্য ডাক্তারবাবু নিচের কোন টেস্ট বা স্ক্যান করার পরামর্শ সাধারণত দিয়ে থাকেন? কি দিয়ে থাকেন বলো? ইসিজি, এমআরআই, ইইজি না ডায়ালিসিস? দেখো,
মেরুদণ্ড বা পিঠের হাড়ের যদি চিকিৎসা করা হয় মানবদেহের, ডাক্তারবাবু কি করতে বলেন? কি করতে বলেন? এমআরআই। এমআরআই করলে আমাদের ভেতরের সমস্ত প্রবলেম ধরা পড়ে যায়। তাহলে কি? এমআরআই। ওকে, নেক্সট দেখো। এমআরআই এর পুরো কথাটি হলো, প্রশ্ন আসে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, এটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গের সাহায্যে শরীরের ভেতরের নরম কলা ও হাড়ের ত্রিমাত্রিক ছবি তৈরি করে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আছে? ইইজির দ্বারা আমরা করি কি? ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাম। ইলেকট্রোএনসেফালোগ্রাম পরীক্ষাটি মানুষের মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপে কোনো ত্রুটি আছে কিনা তা জানার জন্য ব্যবহার করা হয়। তাহলে ইইজি কি করা হয়? আমাদের ব্রেনের টেস্ট। আর ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, করা হয় মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের স্পন্দন ও কার্যকারিতা পরীক্ষা করার জন্য। বোঝা গেল? তাহলে এমআরআই কি কাজে লাগে? ফুল ফর্ম কি? ইইজি কি কাজে লাগে? ফুল ফর্ম কি? আর ইসিজির ফুল ফর্ম কি এবং কি কাজে লাগে? দেখো নেক্সট। আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর বিশ্বজুড়ে কোন তারিখে পালন করা হয়? 21শে জুন, 21শে মার্চ, 22শে মার্চ, না 11ই জুলাই? কোনটা হয়ে যাবে উত্তর? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে 21শে জুন। কি হয়ে যাবে? 21শে জুন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতের প্রস্তাবে রাষ্ট্রসংঘ ইউএন 2014 সালে এই দিনটিকে স্বীকৃতি দেয়। কত সালে? 2014 সালে। কে স্বীকৃতি দেয়? ইউনাইটেড নেশন। 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন বিশ্ব যোগ দিবস পালন করা হয়। কবে থেকে? 2015। স্বীকৃতি দেয় কবে? 2014। 21শে জুন দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ও কর্কট ক্রান্তি, যা দীর্ঘায়ুর প্রতীক হিসাবে যোগ দিবসের জন্য বেছে নেওয়া হয়েছে। 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। তাহলে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? 22শে মার্চ। আর 11ই জুলাই দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে পালন করা হয়। কোন দিনটি? 11ই জুলাই। বোঝা গেল? দেখো এক একটা স্লাইড থেকে কিন্তু তোমরা 5 থেকে 6খানা প্রশ্ন পাচ্ছ। আমি একটা প্রশ্ন আনলাম আর নেক্সট প্রশ্ন চলে গেলাম, কিচ্ছু হবে না। এক একটা স্লাইড থেকে তোমরা যদি 5-6টা করে প্রশ্ন পাও, তাহলে লাস্টে কতগুলো প্রশ্ন হচ্ছে নিজেরাই হিসাব করে দেখো। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসকে কে শপথ বাক্য পাঠ করান? মানে প্রথম তোমাকে এখানে বলতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসকে কে শপথ বাক্য পাঠ করান? কে শপথ বাক্য পাঠ করান বলো? কে পাঠ করান? ভারতের প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, নাকি বিদায়ী প্রধান বিচারপতি? কে? ভারতের রাষ্ট্রপতি। মনে থাকবে, ভারতের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। কাকে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। সংবিধানের 124(6) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান, অথবা তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি এই দায়িত্ব নেন। ঠিক আছে? তাহলে কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। যদি রাষ্ট্রপতি না থাকে, যদি বিদেশ সফরে গেছে বা অন্য কোনোখানে গেছে, তখন কি করে? রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে মনোনীত করেন, সেই ব্যক্তি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট কি আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সর্বোচ্চ 65 বছর পর্যন্ত নিজের পদে আসীন থাকতে পারে বা পদে বহাল থাকতে পারে। কত বছর? 65 বছর। আর হাইকোর্ট কত? 62 বছর। মনে থাকবে। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জেসি সুনান্ত কানিয়া, মানে এইচ.জে. কানিয়া। আমরা এইচ.জে. কানিয়া হিসাবেই তাকে চিনি। বোঝা গেল? তাহলে প্রথম কি বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের। নেক্সট, কুচিপুডি ভারতের কোন রাজ্যের একটি অন্যতম প্রধান বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য? ঠিক আছে, বোঝা গেল কোন দেশ শাস্ত্রীয় নৃত্য। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, নাকি উত্তরপ্রদেশ? কোনটা হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো, এই নৃত্যশৈলীটির নামকরণ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুডি নামক একটি গ্রামের নামানুসারে করা হয়েছে। তাহলে কুচিপুডি কি? একটা গ্রামের নাম, এবং এটি মূলত পুরুষ ও মহিলাদের দ্বারা পরিবেশিত একটি নৃত্য নাটক। এই নাচের
একটি বিখ্যাত বৈশিষ্ট্য হলো তামার থালার কিনারায় পা রেখে এবং মাথায় জলের কলসি ভারসাম্য বজায় রেখে নাচ করে, তাকে তরঙ্গম বলা হয়। বোঝা গেল? এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। এরকম একটা থালা রাখা হয়, ঠিক আছে? এই থালায় এখানে একটা পা দেয়, এখানে একটা পা দেয়, তারপরে মাথায় কলসি দিয়ে নাচে, তাকে কি বলা হয়? তরঙ্গম বলা হয়। উত্তর ভারতের বা উত্তরপ্রদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যের নাম হলো কি? কত্থক। তোমরা সবাই জানো। নেক্সট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন যার জন্মদিনটি ভারতের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, না ডক্টর জাকির হোসেন, না ভিভি গিরি? দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন যার জন্মদিন হিসাবে আমরা শিক্ষক দিবস পালন করি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি। তিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত টানা দুবার ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। কত? 62 থেকে 67। একজন মহান শিক্ষক ও দার্শনিক হিসাবে তার অবদানকে শ্রদ্ধা জানাতে 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটিকে ভারতে ভারতীয় জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তিনি 1954 সালে প্রথম বছরেই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, নেক্সট, বিখ্যাত মহাজাগতিক ঘটনা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল তত্ত্বটি প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী, গণিতজ্ঞ ও বিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন? কে? ব্ল্যাক হোলের ধারণা প্রথম কে দিয়েছিলেন আমাদের ভারতের থেকে? কে দিয়েছিলেন বলো? কে দিয়েছিলেন? দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? সুব্রমণ্যম চন্দ্রশেখর। কে? সুব্রমণ্যম চন্দ্রশেখর, অপশন বি। ওকে, নেক্সট দেখো, তিনি নক্ষত্রের বিবর্তন ও কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল সীমানার সৃষ্টির সীমানা নির্ধারণ করেন, যা বিজ্ঞান জগতে চন্দ্রশেখর বা সীমা বা চন্দ্রশেখর লিমিট নামে পরিচিত। ওকে, এই অসাধারণ ও যুগান্তরকারী জ্যোতির্বিজ্ঞানের কাজের জন্য তিনি 1883 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কবে? 1883 সালে। মনে রাখবে যে চন্দ্রশেখর, বিজ্ঞানী চন্দ্রশেখর কবে নোবেল পুরস্কার পান? 1983। ডক্টর সিভি রমন 1930 সালে তার রমন এফেক্ট বা আলোর বিক্ষেপণ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সিভি রমন। বোঝা গেল? নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটাই জানতে চেয়েছে। নিউ ইয়র্ক, আমেরিকা নিউ ইয়র্ক, না আমেরিকার ওয়াশিংটন ডিসি, না যুক্তরাজ্যের লন্ডন, না অস্ট্রিয়ার ভিয়েনা? কোথায় অবস্থিত বলো? কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। বোঝা গেল? আমেরিকার ওয়াশিংটন ডিসি। 1944 সালের ব্রেটন উডস সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে 1945 সালে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ একই সালে প্রতিষ্ঠিত হয়। কবে? 1945। এই দুটি সংস্থার সদর দপ্তরই ওয়াশিংটন ডিসিতে। যদি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? সেম। আইএমএফ এর কোথায়? এই ওয়াশিংটন ডিসিতেই। আইএমএফ বিশ্বজুড়ে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ও সদস্য দেশগুলিকে অর্থনৈতিক সংকট বা ঋণ পরিশোধে সহায়তা করার কাজ করে। কে? আইএমএফ। রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের মূল সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে যদি বলা হয় ইউএন, ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কের। কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক। বিখ্যাত অজন্তা গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং এটি কোন ধর্মের সাথে সংস্কৃত রয়েছে? দেখো, আগে বলো অজন্তা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? অজন্তা কোন রাজ্যে অবস্থিত আছে সেটা বলো। অজন্তা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। কোথায়? মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, মহারাষ্ট্রে গেলে তোমরা অজন্তা গুহা দেখতে পাবে। এটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বলো তো? এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ওকে, বৌদ্ধ ধর্ম, এখানে অপশন দেয়নি, এখানে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বর্তমান ছত্রপতি সম্ভাজিনগর জেলার, মানে এর নাম চেঞ্জ হয়ে গেছে, এখন এই নামে একে ডাকা হয়, জেলায় অবস্থিত অজন্তা গুহাগুলি মূলত প্রাচীন বৌদ্ধ ধর্মের শিল্পকলা বা জাতকের গল্পের ছবির জন্য বিশ্ববিখ্যাত। প্রশ্ন আসবে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে কিন্তু।
এটি 1983 সালে ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির অন্যতম হিসাবে স্বীকৃতি লাভ করে। কবে? 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। মধ্যপ্রদেশের বিখ্যাত ভীমবেটকা প্রস্তর কেন্দ্র এবং খাজুরাহ মন্দির অবস্থিত। অনেক পরীক্ষায় দেখবে খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত, কোথায়? মধ্যপ্রদেশ। ভীমবেটকা কেভস কোথায় অবস্থিত? ভীমবেটকা, এটাও হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কত সালে প্রতিষ্ঠিত হয়? মানে WTO কত সালে প্রতিষ্ঠিত হয় বলো, কত সালে? 1945, 1948 না 1995 না 2000? কত সালে প্রতিষ্ঠিত হয় WTO? কত সালে? 1995। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো, 1 জানুয়ারি 1995 সালে মার্রাকেশ চুক্তির মাধ্যমে পূর্বতন বাণিজ্যিক সংস্থা গাট জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড কে প্রতিস্থাপন করে WTO। তাহলে আগে কে কন্ট্রোল করতো? গাট। এখন বর্তমানে কে করে? WTO। ওকে, কত সালে? 1995 সালে। এর প্রধান কাজ হলো বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নিয়ম কানুন তৈরি করা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা। WTOর মূল সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। WTOর ফুল ফর্ম প্লাস WTOর মূল সদর দপ্তর পরীক্ষায় আসবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো সায়েন্সের থেকে, স্টার মার্কস দিয়ে রাখো। মানুষের রক্তের স্বাভাবিক তরল অংশ অর্থাৎ রক্তরস বা প্লাজমা কত শতাংশ ভাগ জল থাকে? দেখো প্লাজমা, তাই তো। রক্তের মধ্যে কি বিভিন্ন ব্লাড প্লেটলেটস রয়েছে, আরবিসি রয়েছে, ডব্লিউবিসি রয়েছে, ওগুলো বাদ দিয়ে বাকি যে রক্তরস বা প্লাজমা থাকে তার মধ্যে কত শতাংশ জল থাকে? দেখো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেক ডিপ প্রশ্ন। কত পার্সেন্ট থাকে? 50%, 60%, 80%, না 90 থেকে 92%? কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে অপশন ডি, 90 থেকে 92%ই জল থাকে, মানে বেশিরভাগটাই জল। মানুষের রক্তের মোট পরিমাণে প্রায় 55% হলো প্লাজমা বা রক্তরস, বুঝবে? তাহলে 55% হচ্ছে, এই জায়গাটা ভালো করে বোঝো, রক্তের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 55% হলো রক্তরস বা প্লাজমা, আর বাকি 45% কি থাকে? আরবিসি, ডব্লিউবিসি ও ব্লাড প্লেটলেটস বা অনুচক্রিকা। তাহলে 55 আর 45, তাই তো, এইটা নিয়ে রক্ত তৈরি হলো। এই যে 55% যে রক্তরস, এইটাকে এর মধ্যে 90 থেকে 92% হলো জল থাকে। বোঝা গেল? বোঝা গেল? এর কাজ কি? পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ তরল অবস্থায় সারা শরীরে প্রবাহিত করা, যেটা যেখানে ট্রান্সফার করা দরকার করে দেয়। বাকি যে 8 থেকে 10% অংশের মধ্যে বিভিন্ন প্রকার প্রোটিন যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং খনিজ লবণ দ্রবীভূত থাকে। বোঝা গেল? রক্তের পুরো পার্ট হয়ে গেল কিন্তু এখানেই। নেক্সট, মানে রক্তের কম্বিনেশন। বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা থমাস কাপ নিচের কোন খেলার সাথে সরাসরি যুক্ত? মানে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায় এসছে। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, লন টেনিস, ব্যাডমিন্টন না টেবিল টেনিস? কোনটা হয়ে যাবে উত্তর বলো? কি হয়ে যাবে? থমাস কাপ কি হয়ে যাবে? থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ওকে, থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। থমাস কাপ হলো আন্তর্জাতিক পুরুষ ব্যাডমিন্টন দলের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, যা 1948 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে পুরুষদের জন্য কিন্তু এই থমাস কাপ, আর মহিলারা যদি সেই খেলাটা খেলে তাকে কি বলবো আমরা? এ দেখো উবের কাপ বলা হয়। ওকে, উবের কাপ। তাহলে উবের কাপ আর থমাস কাপ কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, কিন্তু উবের কাপ যখন মহিলারা খেলবে আর থমাস কাপ যখন পুরুষরা খেলবে। 2022 সালে ভারত এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার ফাইনালে ইন্দোনেশিয়াকে পরাজিত করে সোনা বা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল। বোঝা গেল? মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন দলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাকে উবের কাপ বলা হয়। এটা দেখলে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার বা ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? প্রথম, এই প্রশ্নটা আশা করি সবাই পারবে, ঠিক আছে? কে ছিলেন? সুকুমার সেন। কে ছিলেন? সুকুমার সেন। অপশন এ। দেখো,
তিনি 1950 থেকে 1958 সাল পর্যন্ত ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ভারতের প্রথম দুটি সাধারণ নির্বাচন কমিশন, কোনটা 1952 সালে আর 1957 সাল, সফলভাবে পরিচালনা করেছিলেন। সুকুমার সেন ভারতের দায়িত্ব সামলানোর পাশাপাশি সুদানেরও প্রথম প্রধান নির্বাচন কমিশন হিসাবে কাজ করেছিলেন। দেখো, সুদান অন্য দেশেরও কিন্তু প্রধান নির্বাচন কমিশন হিসাবে কাজ করেছিলেন, শুধু যে ভারতের কাজ করেছিলেন তা নয়, তিনি এই দেশেরও কাজ করেছিলেন। কি হিসাবে? প্রধান নির্বাচন কমিশনার হিসাবে। দেখো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন VS রমা দেবী। কত সালে? 1990 সালে একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার। ওকে, কে? VS রমা দেবী। নেক্সট দেখো, কম্পিউটার ও আইটির দুনিয়ায় ইন্টারনেট যুক্ত হওয়ার প্রতিটি কম্পিউটারে একটি স্থায়ী আইডেন্টি বা ম্যাক অ্যাড্রেস থাকে। এই ম্যাক কথাটির পুরো নাম কি? প্রশ্নগুলো কিন্তু আমি সব জায়গা থেকে আনার চেষ্টা করছি। হ্যাঁ, প্রতিটা প্রশ্ন মনোযোগ দিয়ে করো এবং নোট করো। ম্যাক এর পুরো কথাটি কি? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মেমোরি অ্যালোকেশন সেন্টার, মেশিন অ্যাক্সেস কোড, না মাস্টার অথেন্টিকেশন কানেকশন? কোনটা হয়ে যাবে? উত্তর বলো। ম্যাকের ফুল কথা কি? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। কি হয়ে যাবে? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। পজ করো এবং নিজেরা চেষ্টা করো, দেখো কটা পারছো। ম্যাক অ্যাড্রেস হলো একটি কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইসের ল্যান্ড কার্ডের স্থায়ী ও অন্যান্য হার্ডওয়্যার ঠিকানা, যা পরিবর্তন করা যায় না। ম্যাক নাম্বার পরিবর্তন জেনারেলি হয় না, ঠিক আছে, অ্যাড্রেসটা। এটি সাধারণত 12টি হেক্সাডেসিমেল সংখ্যা দ্বারা গঠিত, একটি 48 বিট এর ফিজিক্যাল ঠিকানা। যেমন কি? দেখো, প্রথমে 001A 2B 3C 4D 5B এইভাবে লেখা হয় এটাকে ম্যাক অ্যাড্রেস। অন্যদিকে আইপি অ্যাড্রেস হলো একটি পরিবর্তনশীল লজিক্যাল ঠিকানা বা নেটওয়ার্ক বদলে দেওয়া যায়। দেখো, এটা কি? পরিবর্তনশীল, বদলানো যায় আইপি অ্যাড্রেস, কিন্তু ম্যাক অ্যাড্রেস বদলানো যাবে না। বোঝা গেল? নেক্সট, ভারতের সংবিধানের জরুরি অবস্থা ঘোষণার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? দেখো, জরুরি অবস্থা আমরা জারি করি আমাদের দেশে, কে জারি করতে পারে? রাষ্ট্রপতি। তিনি এই যে ধারণাটা কোন দেশ থেকে নিয়েছে? আমেরিকা, আয়ারল্যান্ড, জার্মানি, না দক্ষিণ আফ্রিকা? কোথা থেকে নিয়েছে? জরুরি অবস্থা জারি করার যে কনসেপ্ট কোন দেশ থেকে নিয়েছে? নিয়েছে জার্মানি থেকে। কোথা থেকে? জার্মানি থেকে। বোঝা গেল? নেক্সট, জার্মানির উইয়েরমার সংবিধান থেকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার ধারণাটি সংবিধানে যুক্ত হয়েছে। মনে রাখবে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আছে? দেখো, সংবিধানের পার্ট 18তে আছে, আর যদি বলে মানে নম্বর অনুচ্ছেদ 352 থেকে 60। বোঝা গেল? 60-এ কি আছে? ফাইন্যান্সিয়াল ক্ষমতা অনুচ্ছেদের। আর বোঝা গেল কি না? হ্যাঁ, জরুরি অবস্থার কথা বর্ণিত আছে। তাহলে 52 থেকে 60। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। কাকে? ডিপিএসপি। যদি বলা হয় ডিপিএসপির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগের সেটেও কিন্তু এক্সট্রা ডিটেলসে করেছিলাম। আর আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট। নেক্সট, বিশ্ববিখ্যাত অজৈব বা গ্রিনহাউস গ্যাস কার্বন মনোক্সাইড মানুষের শরীরে প্রবেশ করলে রক্তের কোন উপাদানের সাথে তীব্রভাবে যুক্ত হয়ে শ্বাসরোধ ঘটায়? মানে এটা বোঝাতে চাইছে, এই যে কার্বন মনোক্সাইড আমাদের বডিতে ঢোকার পর কার সাথে কানেক্ট হয়ে গিয়ে আমাদের শ্বাসরোধের তৈরি করে? শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, অনুচ্চক্রিকা, না রক্তরস বা প্লাজমা প্রোটিন? কোনটা হয়ে যাবে? উত্তর বলো। কোনটা হয়ে যাবে? হয়ে যাবে হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিনের সঙ্গে সিও বা কার্বন মনোক্সাইড কানেক্ট হয়ে যায়, তারপরে কি তৈরি করে বলতো? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। আর তখন আমাদের হিমোগ্লোবিন আটকে যায় বা সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বাসরোধ শুরু হয়। কেন? কারণ অক্সিজেন লেভেল অনেক কমে যায়, আর আমাদের হিমোগ্লোবিনের মেন কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ওকে, দেখো, কার্বন মনোক্সাইড গ্যাসটি অক্সিজেনের তুলনায় প্রায় 200 গুণ বেশি তীব্র বেগে রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন নামক স্থায়ী যৌগ গঠন করে। কি তৈরি করে? দেখো, এটা কিন্তু মনে রাখবে, কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে,
এর ফলে হিমোগ্লোবিন সারা শরীরে অক্সিজেন পরিবহন করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে এবং মানুষের কোষগুলো অক্সিজেনের অভাবে অবশ হয়ে মারা যায়। বদ্ধ ঘরে কাঠকয়লা বা কাঠ পোড়ালে এই বিষাক্ত বর্ণহীন ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় বা জাতীয় প্রতীক চিহ্নে বা ন্যাশনাল এমব্লেম খোদাই করা সত্যমেব জয়তে বাণীটি কোন প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বহু পরীক্ষায় এসছে এটাও, এই প্রশ্নটাও। কোথা থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদ, ভগবদ গীতা, মুন্ডক উপনিষদ না রামায়ণ? কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো, দেবনাগরী হরপে লেখা সত্যমেব জয়তে কথার অর্থ হলো সত্যেরই জয় হয়। ওকে। সারনাথের সম্রাট অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ থেকে 1950 সালের 26 জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসাবে এটি গ্রহণ করা হয়। কত সালে? 1950 সালে। কত তারিখ? 26শে জানুয়ারি। বোঝা গেল? মানে চতুর্দিকে, মানে চারদিকে দেখবে তোমার কি সিংহ তাকিয়ে আছে, সেটাই। এই প্রতীকের নিচের অংশে একটি ঘোড়াটাকে কি উল্লেখ করছে? শক্তি ও গতি, ও একটি ষাঁড় পরিশ্রম ও ত্যাগের প্রতীক হিসাবে খোদাই করা রয়েছে। নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস, এই ল্যাটিন শব্দটির প্রকৃত অর্থ বা আইনি পরিভাষার অর্থ কি? দেখো, আমরা মনে আছে আগের ক্লাসে আমরা করেছিলাম 32তম ধারায় আমরা 5টা রিট জারি করতে পারি, তাই তো? রিট জারি করে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটটা মানে ক্ষুণ্ণ করা হয়, তাহলে আমরা 5 প্রকার রিট জারির মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। এই 5টা রিটের মধ্যে একটা রিট হচ্ছে হেবিয়াস কর্পাস। এই হেবিয়াস কর্পাসের মানেটা কি? অপশানে আমরা আদেশ জারি করছি, সশরীরে হাজির হওয়া, কোনো অধিকারে যাওয়া, কোন অধিকারে যাওয়া, আর শংসাপত্র প্রদান করা। কোনটা হয়ে যাবে উত্তর বলো? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে সশরীরে হাজির হওয়া। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। সশরীরে, এই যে হেবিয়াস কর্পাস মানে কি? সশরীরে হাজির হওয়া। ঠিক আছে, দেখো, সংবিধানে অনুচ্ছেদ 32 সুপ্রিম কোর্ট আর অনুচ্ছেদ 226 হাইকোর্ট, এগুলো কিন্তু সব রিভিশন হচ্ছে, আমি আগে করে দিয়েছিলাম। 32 সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, 226 হাইকোর্ট জারি করতে পারে। দ্বারা নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে 5টি রিট জারির ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে হেবিয়াস কর্পাস অন্যতম। হ্যাঁ, হেবিয়াস কর্পাস অন্যতম। কোনো ব্যক্তিকে পুলিশ বেআইনিভাবে আটকে রাখলে আদালত এই রিট জারি করে ধৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে সশরীরে আদালত পেশ করার নির্দেশ দেয়। বোঝা গেল? সশরীরে 24 ঘন্টার মধ্যে তাকে উপস্থিত হতে হবে। ডক্টর বি আর আম্বেদকর এই অনুচ্ছেদ 32কে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে, বহুবার আমরা ডিসকাস করেছি। নেক্সট, ভারতের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে তার প্রবাহ পথে দুবার অতিক্রম বা ক্রস করেছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন ভূগোল থেকে। দেখো, ফুড এসআই এসছে প্রশ্নটা। ওকে, নর্মদা নদী, তাপ্তি নদী, মাহি নদী না সবরমতী নদী? কোনটা হয়ে যাবে? কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুভাগে ভাগ করেছে? কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে মাহি নদী। এই প্রশ্নটাও বহু এক্সামে এসছে। মাহি নদীটি মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে প্রথমে উত্তর পশ্চিমে রাজস্থানে প্রবেশ করে এবং পরে দক্ষিণ পশ্চিমে ঘুরে গুজরাটের মধ্যে দিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে বা আরব সাগরে পতিত হয়েছে। বোঝা গেল? এই বিশেষ গতিপথের কারণে নদীটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ অর্থাৎ কর্কটক্রান্তি রেখাকে দুবার কেটেছে। মাহি নদীটি ভারতের অন্যতম প্রধান পশ্চিম বাহিনী নদী বা ওয়েস্ট ফ্লোয়িং রিভার। প্রশ্ন এটাও এসছে, নিম্নোক্ত কোন নদীটি ওয়েস্ট ফ্লোয়িং বা পশ্চিম দিকে, মানে কোনটা? পূর্ব পশ্চিম, এই দিক থেকে এই দিকে যাবে। বোঝা গেল? এই দিকে যাচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। কোনটা? মাহি নদী। ওকে, নেক্সট, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কোন দিনটিকে বা কোন তারিখে বিশ্বজুড়ে পালিত হয়? 7ই এপ্রিল, 11ই জুলাই, 24 অক্টোবর না 10ই ডিসেম্বর? কোনটা হয়ে যাবে উত্তর বলো? কোনটা হয়ে যাবে? ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।
দেখো 1948 সালের 7ই এপ্রিল রাষ্ট্রসংঘের অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল, যা স্মরণীয় রাখতে 1950 সাল থেকে এই দিনটি পালন করা হয়। ওকে, ডব্লিউএইচওর মূল প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। দেখো এগুলো কিন্তু প্রশ্ন আসবে, মনে রাখার চেষ্টা করো। 24 অক্টোবর দিনটি রাষ্ট্রসংঘ দিবস, কারণ কেন বলতো? এই 24 অক্টোবর 1945 সালেই কিন্তু আমাদের এই ইউএন তৈরি হয়েছে বা ইউনাইটেড নেশনস তৈরি হয়েছে। তাই এই 24 অক্টোবর দিনটিকে ইউএন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। আর 10 দিনটিকে কি হিসাবে পালন করা হয়? বিশ্ব মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে। এই প্রশ্নটা কিন্তু একটা পিএসসি প্রশ্ন, বহুবার এসে পিএসসি দ্বারা কন্ডাক্ট করা প্রশ্নগুলো। ওকে, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকেও কিন্তু তোমার 5 থেকে 6টা প্রশ্ন, প্রত্যেকটা স্লাইড থেকে কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন তৈরি হয়েই যাচ্ছে। দেখো এটা 25খানা সেট নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি, কিন্তু তোমাদের টোটাল সেশনে 25টা প্রশ্ন থাকছে না। 25-এর সঙ্গে তুমি ন্যূনতম 6 গুণ করো, 25-এর সঙ্গে 6 গুণ করলে 150খানা, মোটামুটি 150খানা থাকছেই, তাই তো? 150খানা মোটামুটি থাকছেই। যাই হোক, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সেশনটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে 25টা প্রশ্নের মধ্যে তোমরা কটা প্রশ্ন পেয়েছো। এই 25টা প্রশ্ন দেখলে হবে না, তার সঙ্গে তোমরা 6 দিয়ে গুণ করে 150খানা প্রশ্ন এক একটা সেশন থেকে কভার করছো। মোটামুটি তোমরা 140+ প্রশ্ন কভার করছো। পরীক্ষা আসার আগে পর্যন্ত আমাদের এইসব সেশনগুলো আমি আনতে থাকবো এক্সট্রা ডিটেলসের সাথে। অবশ্যই ভালো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যেতে পারে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।